সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটার নাম হলো ব্রাউন বাটার মাশরুম মশলা। এই রেসিপিটা জানি না আগে কেউ বানিয়েছে কিনা, তবে এই রেসিপিটা আমি একদমই নিজের মন থেকে বানিয়েছি। তো এই রেসিপিটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা আমাকে ধরিয়ে দিতে পারো, আমি নেক্সট টাইম ভালোভাবে আরও করার চেষ্টা করব। তো আজকের এই রেসিপিটা চলো শুরু করি। আজকের এই রেসিপিটার জন্য আমি দুটো মাশরুম নিয়ে এসেছি। দুটো মাশরুমের বক্স রয়েছে এখানে। আমাদের এখানে মাশরুমের এই বক্সগুলো যেখানে সেখানে তো দেখতে পাওয়া যায় না, তবে আমি সেদিন দেখতে পেলাম। আর এগুলো 50 টাকা করে এক একটা বক্সের দাম, তবে আমি 45 টাকা করে নিয়ে এসেছি, যেহেতু শেষে একদম এই দুটো মাশরুমের বক্সই পড়েছিল, তো আমি নিয়ে এলাম এই দুটো বক্স 45 টাকা করে। মাশরুমগুলো বেশ ভালোই বড় সাইজের ছিল, একটু শুধু গায়ের নোংরা ছিল। এই নোংরাগুলো পরিষ্কার করার জন্য জল দিলেই পরিষ্কার হয়ে যাবে, এর সঙ্গে আর কিছু দিতে হবে না, শুধু জল দিলেই চলবে। তো প্রথমে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে ডুবো ডুবো জলটা দিলাম, যাতে নোংরাগুলো একটু বেরিয়ে যায়। এরপর হাতে করে এই মাশরুমগুলোকে চকলে নোংরাগুলো বার করে নিচ্ছি। এইগুলো কিন্তু একবারে বেরোবে না, দুবার তাই জলটা দিয়ে একটু মাশরুমগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, আজকে যে রেসিপিটা আমি দেখাচ্ছি এই রেসিপিটা কিন্তু নিরামিষও হয়। আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। যারা নিরামিষ বানাতে চাও তারা কিন্তু এই পেঁয়াজ রসুন ছাড়াই বানাতে পারো, কারণ আজকের রেসিপির নামই হচ্ছে ব্রাউন বাটার মাশরুম মশলা। তো এখানের মেন উপকরণ হচ্ছে বাটার আর মাশরুম। তো এখানে পেঁয়াজ রসুন ছাড়াও যদি তোমরা এটাকে নিরামিষ পদ্ধতিতে বানাতে চাও অবশ্যই বানাতে পারো, টেস্ট অন্যরকম কিছু আসবে না, একই রকম হবে। এরপরে আমি এখানে মাশরুমগুলো কাটা দেখিয়ে দিই। মাশরুমের যেই পেছন দিকের একটু অংশটা এটাকে ফেলে দিও, কারণ এটা একটু শক্ত হয় আর এটা সহজে সেদ্ধ হয়ে যায় না, মানে খেতে একটু খারাপ লাগে, তো সেই জন্য এটাকে ফেলে দিতে হয়। তারপরে মাশরুমগুলোকে 4 টুকরো করে নিচ্ছি, মানে বড় বড় মাশরুম সেহেতু আমি এগুলোকে 4 টুকরো করছি। যেগুলো ছোট ছোট মাশরুম হয় যদি, তাহলে ওগুলোকে তোমরা 2 টুকরো এমনি করে রাখতে পারো। তবে আমার এখানে মাশরুমগুলো সবই বড় বড় ছিল, তাই আমি সব কটাকেই 4 টুকরোই মাশরুমগুলোকে করেছি। এরপরে আমি মাশরুমের ম্যারিনেশনটা করব। প্রথমে আমি বাটার দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো নুন, ধনে জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তোমরা কিন্তু এখানে এই বাটারটার বদলে ঘি কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারো। এখানে আমি ঘিয়ের কথা বললাম কারণ সবার ঘরে যেহেতু মেল্টেড বাটার থাকে না, আর তাছাড়াও তোমরা যদি এটাকে নিরামিষ পদ্ধতিতে বানাতে চাও তাহলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারো। এরপর সব একে একে যা লাগবে সেগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমি দুটো টমেটো নিয়েছি, দুটো টমেটো আমি কেটে নিচ্ছি। আর টমেটোগুলোকে খুব বেশি ছোট করে কাটার দরকার নেই, কারণ এটাকে আমি যেহেতু বেটে দেবো তাই টমেটোগুলোকে ছোট করে না কাটলেও চলবে। আমি এখানে তোমাদের একটা টমেটো কেটে দেখিয়ে দিচ্ছি, আর টমেটোটা কিন্তু আমি যেভাবে কাটছি এইভাবেই কেটো। আমি বাটবো বললাম, তার সাথে আর টমেটোটার আর একটা কাজ আছে, সেই জন্য টমেটোটা একটু ছোট ছোট করেছি। বাটলে মানে পুরোটাই যদি বেটে দিতাম তাহলে আমি এখানে আর একটু বড় রাখতাম। তো এখানে দেখতে থাকো, আরও কাজ আছে টমেটোটার। এরপরে আমি আদা রসুন কেটে রেখে দিলাম সাইডে, ওটাও বাটবো আমি। আর এরপরে পেঁয়াজটাকে কাটছি। পেঁয়াজটাকে কিন্তু মিডিয়াম সাইজ করে কাটছি, মানে খুব বেশি ছোট করছি না, খুব বেশি বড় করছি না, একটু পাতলা পাতলা করে কাটছি শুধু পেঁয়াজটা। তোমাদেরকে এই সবজি কাটার ধরনগুলো বলে দিচ্ছি এই কারণেই, কারণ সবজি কাটার ওপরও তো টেস্টটা অনেকটা ডিপেন্ড করে, সেই জন্য আমি তোমাদেরকে এই সবজি কাটার ধরনগুলো বলে দিচ্ছি। তো এইভাবে কাটলে কিন্তু খাবারের টেস্টটা ভালোই আসবে, মানে রান্না করার পরে ভালোই আসবে। আপাতত আমার এখানে পেঁয়াজটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজটা এবার প্লেটে তুলে দিচ্ছি। এরপরে পাশে যে এই লঙ্কাগুলো দেখছো, এই লঙ্কাগুলো আমি কেটে নেব। লঙ্কাগুলো ঠিক যতটা কুচি করে কাটা যায়, মানে ছোট ছোট পিস করে যতটা কাটা যায়, তো ততটা আমি ছোট ছোট পিস করে কাটার চেষ্টা করছি, কারণ এটাতে যে খাবারের যে স্বাদটা রয়েছে সেটাও অনেকটা নির্ভর করে। কেন নির্ভর করে আমি সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তো আপাতত লঙ্কাটাও আমি কেটে নিয়েছি। এরপরে আমি তোমাদেরকে ম্যারিনেশনটা দেখাচ্ছি। দেখো মাশরুমগুলো থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, এই যে জল, আমি যেহেতু নুন দিয়েছিলাম তো জল ছেড়ে দিয়েছে। এরপরে আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি এখানে পুরোটাই বাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচের মতো বাটার দিয়েছি। এই বাটারটা দিয়ে একটুখানি বাটারটাকে ব্রাউন হতে দিতে হবে। তো তার জন্য আমি এটা ব্রাউন হোক ততক্ষণে পাশে আমি এখানে একটু বেটে নিয়ে আমার যে কটা বাটার আছে, আদা রসুনটা দিয়ে দিলাম, আর তার সাথে আমি এখানে
টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পুরো টমেটোটা দেবো না, এখানে আমি একটুখানি টমেটো রেখে বাদবাকি টমেটোটা দিয়ে দিচ্ছি। ওই টমেটোটা আমি রান্নার সময় কাজে লাগাবো, সেই জন্য তোমাদেরকে বলেছিলাম টমেটোটা ওরকম ছোটো ছোটো করে কাটতে। দেখো এদিকে কিন্তু বাটারটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছিলো, আর আমি তখন এর মধ্যে যে পেঁয়াজটা ছিল পুরো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হালকা ভাজতে দিচ্ছি, আর তার সাথে লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালো করে ভাজবো। আর এটার নাম কেন ব্রাউন বাটার মাশরুম মশলা সেটা আশা করছি এখন বুঝতে পারছো। এরপরে যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম ওই টমেটোটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর একটু ভালো করে এটা ভেজে নেব। আর টমেটোটা গলা নিয়ে চিন্তা করতে হবে না, এটা ঠিকই গলে যাবে, কারণ এখনও এর মধ্যে অনেক স্টেপ বাকি আছে, তো টমেটোটা আস্তে আস্তে ঠিক গলে যাবে। এরপরে আমি যে টমেটো আর আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ টমেটোর কাঁচা ভাবটা তো চলে যেতে হবে, তাই না? এই জন্য একটু ভালো করে ভাজতে হবে এটাকে। এরপরে যে মশলার জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এটা কষানোর কিছুক্ষণ পরেই আমি এর মধ্যে সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ছোটো 1 চামচের আমি ধনে জিরে গুঁড়ো দিয়েছি। এই কটা মশলা আপাতত এখন দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। যেহেতু এর মধ্যে কাঁচা টমেটো দিয়েছি আবার টমেটোর পেস্ট দিয়েছি, তো এটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পরে এমনি করে একটুখানি অল্প আঁচে ছেড়ে দিতে হবে। তো ততক্ষণে আমি এখানে কাজু বাদামটাকে বেটে নিচ্ছি। কাজু বাদামটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে বেটে নিচ্ছি। এরপরে দেখো ওই মশলাটার আশেপাশে দেখতে পাবে তেল ছেড়ে দিয়েছে, তো এটাকে এরপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। 2 কাপ জল দিয়েছি আমি এর মধ্যে। তো এটাকে আগে ফার্স্টে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি 1 কাপ জল দিয়েছিলাম, তো তখন দেখে মনে হলো যে না জলটা কম হচ্ছে, তো সেই জন্য একটু নাড়াচাড়া করে তখন আমি আরেকবার 1 কাপ জল দিয়ে দিয়েছিলাম, তো মোট 2 কাপ জল দেওয়া হলো। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, যেহেতু আমি এটাকে ভাতের সাথে বা বলো রুটির সাথে সবের সাথেই খাওয়ার মতো বানিয়েছিলাম, তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েছিলাম। তোমরা যারা এখানে জলটা একটু কম দিতে চাও তারা কম দিতে পারো, অসুবিধা নেই। এরপরে আমি এখানে মাশরুমটা দিয়ে দিলাম, যে মাশরুমটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো তোমরা এটাকে দেখে বলতে পারো যে মাশরুমটাকে আমি কেন ভেজে দিইনি তরকারিতে। মাশরুমটাকে ভেজে না দেওয়ার কারণ এটাই হলো যে আমি যেহেতু মাশরুমটাকে ম্যারিনেশন করেছিলাম আর তার সাথে মেল্টেড বাটার দিয়েছিলাম, তো মাশরুমটাকে আর ভাজার দরকার পড়বে না। যদি তোমরা তাতেও না চাও, ভাজার যদি খুব ইচ্ছা করে তাহলে কিন্তু ভেজে নিতে পারো, তবে সেক্ষেত্রে তোমরা ম্যারিনেশনের সময় বাটারটাকে অ্যাভয়েড করতে পারো। এরপরে আমি এখানে ক্যাপসিকামটাকে কেটে রেখেছিলাম। এই ক্যাপসিকামটা যেহেতু আমার শেষে লাগবে, তাই ক্যাপসিকামটাকে আমি শেষেই কাটলাম, শেষে কেটে এটা দিয়ে দিলাম, কারণ যদি আমি ভাজার সময় ক্যাপসিকামটা দিতাম ক্যাপসিকাম কিন্তু একদমই গলে যেত, পরে আর এই ক্যাপসিকামটা খুঁজেই পাওয়া যেত না, ক্যাপসিকাম দিয়েছি বলে মনেই হতো না। সেই জন্য ক্যাপসিকাম আমি শেষে দিয়েছি, এতে ক্যাপসিকামের স্বাদ পাওয়া যাবে। এরপরে ক্যাপসিকাম দেওয়ার পরে আমি এর মধ্যে যেই কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। কাজু বাদামের পেস্টটা করার পরে কাজু বাদামের যে জলটা ছিল সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে সব একে একে যেই স্টেপগুলো বাকি আছে সেটা করার আগে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিচ্ছি। যেহেতু মাশরুমটা আমি এখানে কাঁচা দিয়েছি তাই একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে ঢাকা দিলাম 2 মিনিটের মতো। এরপরে আমি একে একে যে মশলাগুলো বাকি আছে সব দিয়ে দেবো। ফার্স্টেই আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে, তাই ফ্রেশ ক্রিমটা আমি এখানে দিয়ে দিলাম। আর তোমরা এখানে বলবে ফ্রেশ ক্রিমটা এরকম চাপচাপ হয়ে আছে কেন, যেহেতু আমি ডিপ ফ্রিজ থেকে একদম ঠান্ডাটা বার করে দিয়েছি তো এরকম চাপচাপ হয়েছিল। আর তারপরে 1 চামচ ধনে জিরে গুঁড়ো মশলাটা দিলাম, আর তার সাথে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটার পরিমাণটা কিন্তু একটু বুঝে দিও, বেশি পরিমাণে দিয়ে দিলে আবার তেতো হয়ে যাবে, আর নাহলে কালো কালো ভাব চলে আসবে তরকারিতে, সেই জন্য কাসুরি মেথির পরিমাণটা একটু বুঝে দিও। আমি ওটা হাতে আন্দাজ করে দিয়েছি। যাই হোক, আমাদের তরকারিটা একটু ফুটতে দিয়ে তারপর নামিয়ে নেবো। তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। তো বলি, সামনেই কিন্তু
কালী পুজো, ভাই দ্বিতীয়া। তো তোমরা চাইলে এটা তোমাদের নিজেদের ভাইদের জন্য বা দাদাদের জন্য এটা স্পেশাল করেই খাবারটা কিন্তু বানাতে পারো। তবে আমি বলবো যদি ভাতের সাথে এটাকে সার্ভ করো তাহলে কিন্তু একটু ঝোল ঝোল করো, মানে যেরকম আমি করেছি একটু গ্রেভিটা বেশি যেন থাকে। আর যদি ভাতের সাথে সার্ভ না করো তাহলে ঝোলের পরিমাণটা একটু, মানে জলের পরিমাণটা একটু কম রেখো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি কোনো ভুল বা কিছু খারাপ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আমি কিন্তু সেটাকে পরের বার ঠিক করতে ভুলবো না। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।